কাম বন্ধুরা, আজকে আমরা জার্নাল করব। তো যারা আমার পার্ট 1 ভিডিওটা দেখোনি তাদের জন্য কিন্তু লিংক সেটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। তোমরা পার্ট 1 ভিডিওটা তাড়াতাড়ি দেখে নিও, কারণ ওখানেই কিন্তু গোল্ডেন রুলস বলে দেওয়া আছে। আর গোল্ডেন রুলস কিন্তু না জানলে আজকে তোমরা কিছুই প্রবলেমগুলো বুঝতে পারবে না কি করে সলভ করতে হয়। ঠিক আছে, তাহলে চলো সোজা ভিডিওতে চলে যাই। জার্নালে ন্যারেশন লেখার একটা টেকনিক তোমরা জেনে নাও। প্রথমে লিখতে হয় বিং প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল হলো প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা কিন্তু জার্নালে ন্যারেশনে লিখতে হবে। প্রথমে বিং প্লাস সাবজেক্ট যেটা থাকবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল, মানে বেশিরভাগই ওই ইডি যোগ হবে, ইডি বা ডি যোগ হবে, প্লাস অবজেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এবার এক্সাম্পল 1-এ কি বলেছে, জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশনস ইন দ্য বুকস অফ চিন্তামণি। তাহলে প্রথমে লেখাটা লিখে নিই। জার্নাল এন্ট্রিজ অফ চিন্তামণি। এবার তোমরা দেখে নাও জার্নালের ছক কি করে আঁকতে হয়। তাহলে প্রথমে একটা দাগ এমনভাবে কেটে নিতে হবে, তারপরে আর একটা, আর এখানে একটা ঘর বানাতে হবে। এরকম একটা করে ঘর বানিয়ে দেবে, তারপরে একই ঘর এরকম এখানেও বানিয়ে দেবে, তারপরে এখানে ছোট্ট একটা ঘর বানাবে। হয়ে গেল। আর একদম বাঁদিকে এরকম একটা স্কেলটার সাইজ অনুযায়ী ছোট এরকম ঘর বানিয়ে দেবে। ঠিক আছে, এখানে তোমাদের ডেট লিখতে হবে। ডেট, এখানে লিখতে হবে পার্টিকুলার্স হলো, এখানে লিখবে এলএফ, যেটা তোমাদের কোনো কাজে লাগবে না। আর এখানে হচ্ছে অ্যামাউন্ট, আর এখানেও অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের ঘরে এখানটা লিখবে ডেবিট, আর এখানে লিখবে ক্রেডিট। ঠিক আছে, এটা কিন্তু টাকা হলো। তাহলে আশা করি বুঝলে ছকটা কি করে আঁকতে হয়। এখানে দেখো 2024 সালের 1 এপ্রিল বলছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অ্যাজ ক্যাপিটাল। এখানে কি, তাহলে ক্যাশ কিন্তু বিজনেস থেকে মানে ব্যবসা থেকে নিচ্ছে, তাহলে কি ক্যাশ আসছে, ক্যাশ কিন্তু ডেবিট হবে। আর ক্যাপিটাল থেকে ক্যাশ যাচ্ছে, তাহলে কিন্তু ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, এটাও করে নিই। এখানে ডেটে তাহলে বসাতে হবে 2024 এপ্রিল 1 তারিখ। তাহলে এখানে লিখতে হবে পার্টিকুলার্সে ক্যাশ অ্যাকাউন্ট, এরকম ভাবে ডট ডট দিয়ে ডেবিট, আর এখানে টু লিখতে হবে, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডট ডট দিয়ে ক্রেডিট হবে না, এখানে শুধু টু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, সবকটাতে এরকম ভাবে লিখতে হবে। আর এখানে অ্যামাউন্ট বলে দিয়েছিল 1 লাখ, তাহলে এখানে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। ডেবিটের ঘরে 1 লাখ, ডেবিটের ঘরে 1 লাখ, আর এটার বরাবর ক্রেডিটের ঘরেও 1 লাখ। ঠিক আছে, তাহলে দেখো ন্যারেশনটা কিন্তু তাহলে এই ফর্মুলাতেই হবে। এখানে ব্র্যাকেটে লিখতে হবে বিং, ওখানে বলেছিল বিজনেস, তাহলে কিন্তু বিজনেস লিখতে হবে। বিজনেস স্টার্টেড ভার্বে পাস্ট পার্টিসিপল হয়ে গেল উইথ ক্যাশ। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তাহলে সবকটা লিখতে হবে। তো এবার দেখো এপ্রিলের 5-এ কি বলেছে, পারচেস গুডস ইন ক্যাশ ফ্রম চরণ 25,000। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু গুডস পারচেস করেছে, তাহলে গুডস কিন্তু পারচেস অ্যাকাউন্টে আসছে, তাহলে কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। আর ক্যাশ কিন্তু চলে যাচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাবে। চরণ অ্যাকাউন্ট এখানে হবে না, কারণ এখানে ক্যাশের স্পেসিফিক বলে দেওয়া আছে। তো চলো এটাও করে নিই। এপ্রিল 5 পারচেস অ্যাকাউন্ট
ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার এখানে ন্যারেশনটা লিখতে হবে বিং গুডস পারচেসড ইন ক্যাশ। ঠিক আছে, ঘরে ডেবিটের ঘরে লিখতে হবে 25,000, আর এটার ক্রেডিটের ঘরে লিখেও দিতে হবে 25,000। আটে দেখো কি বলেছে, বট ফার্নিচার ফ্রম চার্মিং ফার্নিচার স্টোর্স। তাহলে কি ফার্নিচার আসছে, ফার্নিচারটা কিনেছে, আর চার্মিং ফার্নিচার স্টোর্স কিন্তু সেই ফার্নিচারটা দিয়েছে। ফার্নিচার যেহেতু আসছে তাহলে সেইটা কি হবে, ডেবিট হয়ে যাবে, ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট, তাহলে ডেবিট হোয়াট কামস ইন। আর চার্মিং ফার্নিচার স্টোর্স এটা কিন্তু তাহলে ক্রেডিট হয়ে যাবে। এটাও চলো করে নিই। 8 ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু চার্মিং ফার্নিচার স্টোর্স অ্যাকাউন্ট। ঠিক আছে, ন্যারেশনটা এখানে আগে লিখে নিই, বিং ফার্নিচার purchased with ক্যাশ। ঠিক আছে, আর এখানে লিখতে হবে অ্যামাউন্ট আছে 10,000, 10,000, আর এটার বরাবর এখানে লিখতে হবে 10,000। ঠিক আছে, 10-এ দাও কি বলেছে, সোল্ড গুডস টু চিরঞ্জীব সেন 40,000। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু চিরঞ্জীব শেঠকে গুডস বিক্রি করে দেওয়া হয়েছে, তাহলে কি চিরঞ্জীব সেন পাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে ওটা ডেবিট হবে। আর সেলস অ্যাকাউন্ট কিন্তু নমিনাল অ্যাকাউন্ট, ওটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে এটাও করে নিই, 10, আর এখানে হবে তাহলে চিরঞ্জীব অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, 40,000 বলে দিয়েছিল, 40,000, আর এখানেও 40,000। ঠিক আছে, ন্যারেশনটা লিখে নিই, বিং গুডস সোল্ড ইন ক্যাশ। ঠিক আছে, এবার 13-তে দেখো কি বলেছে, পারচেস গুডস ফ্রম চিতান শর্মা 12,500। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু পারচেস করা হয়েছে, গুডস পণ্য পারচেস করা হয়েছে, কেনা হয়েছে, তাহলে কি পারচেস অ্যাকাউন্টে ডেবিট হবে, পারচেসে আসছে, তাহলে আর চিতান শর্মা কিন্তু দিচ্ছে, তাহলে কি ক্রেডিটটা কি আর পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট আর চিতান শর্মা ক্রেডিট। এটা করে নিই, 13 পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু চিতান শর্মা অ্যাকাউন্ট। ঠিক আছে, ন্যাশনটা লিখে নিই আগে, বিং কি হবে, গুডস পারচেসড ফ্রম চিতান শর্মা। এখানে কিন্তু ক্যাশে বলে দেওয়া নেই, ওইখানে কিন্তু এটা ফ্রম চিতান শর্মা হলো। ঠিক আছে, এখানে ডেবিটের ঘরে হবে 12,500, আর ক্রেডিটের ঘরে হবে 12,500। 17-তে দেখো কি বলেছে, সোল্ড গুডস ইন ক্যাশ 10,000। তাহলে এখানে কি সোল্ড গুডস মানে বিক্রি করেছে কিছু পণ্য ক্যাশে, তাহলে এখানে কিন্তু সেলস অ্যাকাউন্ট হবে। সেলস অ্যাকাউন্টটা কি নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে এখানে কিন্তু ইনকাম হচ্ছে, গুডস কিন্তু বিক্রি করেছে আর তাই কিন্তু তার ইনকাম হয়ে গেছে। এবার আর ক্যাশ কিন্তু তাহলে এসছে বিক্রি করে কিন্তু টাকাটা এসছে, তাহলে কি ক্যাশ কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, ওটা কিন্তু হবে ডেবিট, কারণ ডেবিট হোয়াট কামস ইন, ক্যাশ এসছে আর এখানে কিন্তু ইনকাম হচ্ছে, তাই ক্রেডিট হয়ে যাবে, কারণ অল ইনকাম অ্যান্ড গেইস ক্রেডিট। এটা করে নিই,
সতেরোতে এটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট বা নেশনটা লিখে নিয়ে আগে বিং গুডস সোল্ড ইন ক্যাশ। ঠিক আছে, এখানে হবে 10,000, এখানে হয়ে যাবে 10,000। তাহলে হয়ে যাবার পর মাঝখান দিয়ে এরকম একটা দাগ টেনে দেবো। দেখো কি বলেছে, রিটার্ন গুডস টু চিতান শর্মা 2005। তাহলে এখানে কি গুডস কিন্তু ফেরত দেওয়া হয়েছে চিতান শর্মাকে, তাহলে কি গুডসটা তাহলে চিতান শর্মা পাচ্ছে। আর যখন রিটার্ন গুডস হয় তখন কিন্তু রিটার্ন আউটওয়ার্ড হয়, রিটার্ন আউটওয়ার্ড অথবা পারচেস রিটার্ন। তাহলে এখানে কি চিতান শর্মা যেহেতু পাচ্ছে তাহলে কিন্তু ডেবিট হবে চিতান শর্মা এখন, আর পারচেস রিটার্ন তাহলে ক্রেডিট হয়ে যাবে। চলো এটা করে নিই। 19 চিতান শর্মা অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট টু পারচেস রিটার্ন অথবা রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট হয়ে গেল। তাহলে এটা ক্রেডিট, আর এখানে লিখে দিই তাহলে 2500, এখানে হয়ে যাবে 2500। ঠিক আছে, আর এখানে তাহলে লিখতে হবে ওই ফর্মুলাটা দিই, বিং গুডস রিটার্ন টু চিতান শর্মা। ঠিক আছে, 21 দেখো কি বলেছে, পেইড ওয়েজেস ইন ক্যাশ 1,500। তাহলে এখানে মজুরি দেওয়া হয়েছে ক্যাশে, তাহলে ওয়েজেস কি একটা নমিনাল অ্যাকাউন্ট, আর তাহলে এখানে নমিনাল অ্যাকাউন্ট একটা এক্সপেন্সেস হচ্ছে, তাহলে কি ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, আর ক্যাশ যেহেতু চলে যাচ্ছে তাহলে এটা ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে। চলো এটা করে নিই। তারিখটা ছিল 21, আর তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, নেশনটা হয়ে যাবে বিং ওয়েজেস পেইড ইন ক্যাশ। ঠিক আছে, আর এখানে লিখতে হবে 1,500, আর এখানেও লিখে দিতে হবে 1,500। 23 দেখো কি বলেছে, পেইড টু চিতান শর্মা ইন ফুল সেটেলমেন্ট অফ হিস অ্যাকাউন্ট 9,900। ঠিক আছে, মানে চিতান শর্মাকে 9,900 টাকা দিয়ে দেওয়া হয়েছে, সব মানে ঠিকঠাক হয়ে যাওয়ার পর তার অ্যাকাউন্টে। তাহলে দেখো এটা করতে হলে আমাদের প্রথমে 13 এপ্রিলে দেখতে হবে কি বলেছে, পারচেস গুডস ফ্রম চিতান শর্মা 12,500। তাহলে চিতান শর্মার কাছে কিছু পণ্য কিনেছে 12,500 টাকা দিয়ে। আর দেখো 19 কি বলেছে, রিটার্ন গুডস টু চিতান শর্মা 2,500। তার মানে 12,500 যে গুডস কিনেছে তার মধ্যে থেকে 2,500 টাকার গুডস আবার ফেরত দিয়ে দিচ্ছে চিতান শর্মাকে। তাহলে কি চিতান শর্মাকে তাহলে এখন কত টাকা দিতে হবে, চিতান শর্মাকে নিশ্চয়ই 12,500 মাইনাস 2,500 দিতে হবে, কারণ ওই 2,500 টাকার গুডসটা তাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এইটুকু বোঝা গেল। এরপর বলেছে পেইড টু চিতান শর্মা ইন ফুল সেটেলমেন্ট অফ ইস অ্যাকাউন্ট। তার মানে কি এখানে তাকে কিন্তু ওই মানে যত টাকা হলো 12,500 মাইনাস 2,500 ওটা কিন্তু 10,000 হলো, 10,000 তাহলে তাকে দিতে হবে, কিন্তু এখানে 9,900 দিয়েছে, তার মানে কি 100 টাকা কিন্তু ছাড় দিয়েছে। আর ছাড় দিলে কি হয়, সেটা কিন্তু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এটাও করে নিই। এবার চিতান শর্মাকে দিতে হবে টাকা, তার মানে কি নিশ্চয়ই চিতান শর্মা এখন ডেবিট হবে, তাহলে এটা করে নিই। চিতান শর্মা অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, এখানে লিখে নিচ্ছি আমি উপরে 12,500 মাইনাস 2,500। ঠিক আছে, এখানে অ্যামাউন্টের ঘরে হবে 10,000, এত টাকা দিতে হবে। এবার এখানে লিখতে হবে ক্রেডিটেড টু ক্যাশ অ্যাকাউন্ট, কারণ ক্যাশই টাকাটা দেবে।
ক্যাশ অ্যাকাউন্ট হবে 9,900, 9,900 লাস্টে পে করা হয়েছিল ওই কারণে, ঠিক আছে, 9,900, ঠিক আছে। এবার টু হয়ে যাবে ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা হবে 100, 10,000 থেকে 9,900 বাদ দিলে 110 টাকা তাহলে ডিসকাউন্ট দিয়েছে। বুঝে নাও মেন জিনিসটা কি হলো, প্রথমে চিতান শর্মাকে 12,500 টাকার গুডস কিন্তু মানে কেনা হয়েছিল চিতান শর্মার কাছ থেকে, তাহলে পরে কি হলো, আবার গুডসটা রিটার্ন করেছে 2,500 টাকা, তাহলে 12,500 মাইনাস 2,500 কত, 10,000, তাহলে 10,000 টাকা কিন্তু চিতান শর্মাকে দিতে হবে, মানে দেবে। তাহলে কি এটা কেন হলো ডেবিট, কারণ চিতান শর্মা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, আর ওই 10,000 টাকাটা তাকে দিতে হচ্ছে, মানে চিতান শর্মা কিন্তু পাচ্ছে, তাই ডেবিট দ্য রিসিভার, ওইখানে চিতান শর্মা এখন ডেবিট হবে, ঠিক আছে, আর ডেবিটের ঘরে 10,000 টাকা বসবে। আর ক্যাশ অ্যাকাউন্টে কিন্তু 9,900 হয়েছে, কারণ লাস্টে বলে দিয়েছিল ওই এই টু চিতান শর্মা ইন ফুল সেটেলমেন্ট অফ হিস অ্যাকাউন্ট 9,900, তাই ক্যাশ অ্যাকাউন্টে 9,900 হলো, ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে ওইখানে এটা ক্রেডিট হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্রেডিট বাট গোজ আপ। এরপর দেখো ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, এটাও ক্রেডিট হলো, কারণ এটা একটা নমিনাল অ্যাকাউন্ট, এখানে কি এখানে কিন্তু ইনকাম হচ্ছে, ডিসকাউন্ট রিসিভ মানে ডিসকাউন্ট পাচ্ছে, এখানে কিন্তু এক্সপেন্সেস হচ্ছে, ইনকাম হচ্ছে বলতে গেলে, মানে গেইন হচ্ছে, গেইন, তাহলে ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্টটা কিন্তু ক্রেডিট হয়ে গেল, আর এখানে ক্রেডিটের ঘরে 100 টাকা বসবে, ঠিক আছে, এটা বুঝে গেছো আশা করি। 24 দাও কি বলেছে, পেইড টু চার্মিং ফার্নিচার স্টোর 10,000, তাহলে এখানে চার্মিং ফার্নিচার স্টোরকে পেইড করা হয়েছে, তাহলে এটা একটা নাম, তাহলে এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে যে তাহলে টাকাটা পেয়েছে তাহলে কি হবে, এটা ডেবিট হয়ে যাবে, আর ক্যাশ তাহলে ক্রেডিট হয়ে যাবে, কারণ ক্যাশ একটা রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ চলে যাচ্ছে, তাহলে এটা করে নিই। 24 চার্মিং চার্মিং ফার্নিচার স্টোর অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হলো। এবার এখানে লিখতে হবে বিং ক্যাশ পেইড টু চার্মিং ফার্নিচার স্টোর, ঠিক আছে, অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে এখানে 10,000, আর এখানেও দিয়ে দিতে হবে 10,000 ক্রেডিটের ভাবে। বিশে দাও কি বলেছে, রিসিভ ক্যাশ ফ্রম চিরঞ্জীব সেন 38,000 টাকা, তাহলে এখানে কি চিরঞ্জীব সেন তাহলে টাকাটা দিয়েছে, তাহলে ক্রেডিটটা কি হয়, এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে তাহলে চিরঞ্জীব সেন অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে গেল, ক্যাশ অ্যাকাউন্ট তাহলে কিন্তু ডেবিট হয়ে যাবে, কারণ ক্যাশ দিয়েছে এখানে বলে দেওয়া আছে, আর ডেবিট হোয়াট কামস, ওটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, রেড অফ করে নিই। 26 তারিখ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট টু চিরঞ্জীব সেন অ্যাকাউন্ট, মেনশনে লিখতে হবে বিং ক্যাশ রিসিভ ফ্রম চিরঞ্জীব সেন, ঠিক আছে, এখানে লিখতে হবে 38,000, আর এখানে লিখে দিতে হবে 38,000। তো কি বলেছে, লোন টেকেন ফ্রম কানাড়া ব্যাংক ₹50,000, ঠিক আছে, তাহলে কানাড়া ব্যাংকের কাছ থেকে কিন্তু লোন নেওয়া হয়েছে, তার মানে কি লোনটা কিন্তু তার মানে কানাড়া ব্যাংকেই আসছে, এখানে কিন্তু দেখো ব্যাংক অ্যাকাউন্ট আর লোন অ্যাকাউন্ট হবে, এখানে কিন্তু দুটোই পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, তাহলে ব্যাংকে যেহেতু লোন আসছে তাহলে কি ব্যাংক থেকে সেই লোনটা নিতে গেলে কি করতে হবে, ডেবিট করতে হবে, আর লোন তাহলে ওখান থেকে ক্রেডিট করতে হবে, কারণ লোন অ্যাকাউন্ট থেকে কিন্তু লোনটা চলে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, বুঝেছো, তাহলে এটাও করে নিই। 27টা ব্যাংক অ্যাকাউন্ট অথবা কানাড়া ব্যাংক অ্যাকাউন্ট লিখলে চলবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট
লোন অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে 50,000 আর এখানেও 50,000, ঠিক আছে। এখানে লিখতে হবে বিং লোন টেকেন ফ্রম ব্যাংক অথবা কানাড়া ব্যাংক, ঠিক আছে। দেখো কি বলেছে, ক্যাশ উইথড্রন ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ ₹10,000। তাহলে এখানে কিন্তু টাকা তুলে নেওয়া আছে ব্যবসা থেকে নিজস্ব খরচের জন্য। এখানে তাহলে কি পার্সোনাল ইউজ মানে নিজস্ব খরচ যখন বলে দেবে তখনই কিন্তু ড্রয়িংস অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার ড্রয়িংস অ্যাকাউন্টে কি টাকাটা আসছে ওই ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে ড্রয়িংস অ্যাকাউন্টে রাখছে, কারণ নিজস্ব খরচ করবে, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ক্যাশ যেহেতু চলে যাচ্ছে কারণ ক্যাশ অ্যাকাউন্ট থেকে উইথড্রন করে দিচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। এটা করে নিই, এটা হবে ড্রয়িং অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে লিখতে হবে বিং ক্যাশ withdrawn from business for personal use, ঠিক আছে। আর এখানে লিখতে হবে কত বলেছে, 10,000, আর এখানে 10,000, ঠিক আছে। নিচে দাও কি বলেছে, পেইড ইলেকট্রিসিটি চার্জেস 950, আর একই তারিখে পেইড স্যালারি ₹500 অ্যান্ড রেন্ট ₹2,500, আর এখানে 3,000, ঠিক আছে। তাহলে প্রথমটা দেখে নিয়ে আগে, পেইড ইলেকট্রিসিটি চার্জেস মানে ইলেকট্রিসিটি চার্জেস কিন্তু এখানে একটা এক্সপেন্স হচ্ছে, তাহলে এটা কি এক্সপেন্সেস ডেবিট হয়ে যাবে, কারণ অল এক্সপেন্স লসেস ডেবিট নমিনাল অ্যাকাউন্টে বলা আছে, তাহলে এটা ডেবিট হয়ে গেল। আর ক্যাশে নিশ্চয়ই এটা পে করা আছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। আর এটা আসলে দেখে নি, এখানে বলেছে স্যালারি আর রেন্ট, তাহলে দুটোই নমিনাল অ্যাকাউন্ট আর দুটোই এক্সপেন্সে, তাহলে দুটোই ডেবিট হবে। আর এখানে পে করা আছে তার মানে ক্যাশেই পে করা আছে, ক্যাশ তাহলে ক্রেডিট হবে, ঠিক আছে। এটাও করে নিই, 30, প্রথমটা হবে ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট হবে ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। আর এখানে ছিল 950, এখানেও ছিল 950, ঠিক আছে। ন্যারেশন লিখতে হবে বিং ইলেকট্রিসিটি চার্জেস পেইড ইন ক্যাশ, ঠিক আছে। শুধু পেইড লিখলে চলবে। আর পরেরটা বলেছিল একই তারিখে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, আবার রেন্ট অ্যাকাউন্ট সেটাও হবে ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। স্যালারি বলে দেওয়া ছিল 500, রেন্ট বলে দেওয়া ছিল 2,500, এটা মিলিয়ে হয়ে যাবে 3,000, ঠিক আছে। এখানে লিখতে হবে বিং স্যালারি অ্যান্ড রেন্ট পেইড ইন ক্যাশ, ঠিক আছে। এই অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে বাকি যে কোনো অঙ্কই তোমরা নিজেরাই করতে পারবে। আর পরবর্তীকালে আমরা আরো এক্সট্রা কিছু জার্নাল শিখবো। তাহলে আজকের জন্য এতটাই থাকলো, তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।